সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি সকালের খবরের সম্পাদক জনাব মোজাম্মেল হোসেন। মোজাম্মেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে মিয়ানমারে ইয়াবার আছে বলে বাংলাদেশ, আর নতুন করে জমি অর্পিত করার প্রস্তাব নাকচ। বাংলাদেশ প্রতিদিন বদলে যাবে এই ঢাকা, হঠাৎ নীরবতায় বিএনপি। মানুষজন পেঁয়াজে আগুন, মন্ত্রীদের তোপের মুখে ফেরত গেল অর্পিত সম্পত্তি আইন। দৈনিক জনকণ্ঠ 10 লাখ গরু আসছে, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা যে বার্তা দিচ্ছে। আমাদের সময় 54 বিদ্যাপীঠ বেদখল, সাতক্ষীরায় সংঘর্ষে 2 ভূমিহীন নেতা নিহত। সকালের খবর, বাতিল তফসিল আবার আইনে আনার চেষ্টা ব্যর্থ, ভারত থেকে গরু মহিষ আসা শুরু। জায়জার দিন, আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম, আয়ের চেয়ে বেশি বিএনপির। মানব কণ্ঠ, কারসাজি সিন্ডিকেট থেকে মুক্তি পাচ্ছে পুঁজিবাজার, গ্যাস বিদ্যুতের দাম বাড়বে, কমবে জ্বালানি তেলের। কিন্তু ভারতে কাজ পাইয়ে দিতে বিশ্বব্যাংকের 17, 10 পশুহাটের 6টি কাঙ্ক্ষিতদের দর ওঠেনি। ইনকিলাব সমালোচনার মুখে সরকার, দলের সন্ত্রাসী ও চাঁদাবাজ মুক্ত নেতাকর্মীর অপকর্ম। 4 দেশের সড়ক যোগাযোগ চুক্তিতে মন্ত্রিসভার অনুসমর্থন। বড় কাগজ, মানব পাচারে অভিযুক্ত 104 হজ এজেন্সি। আরেক মামলায় 3 আইনজীবীর রিমান্ড মঞ্জুর। দিনকাল, ভয়াবহ বন্যার কবলে দেশের সকল ক্ষমতা এখন র্যাব পুলিশের হাতে অনুমান। আমাদের অর্থনীতি ধীরে চলেও নীতি, 77 নমুনার 71তে গলদ। অনেক বার্তা, সময় মতো উৎপাদনে আসছে না বড় বিদ্যুৎ কেন্দ্র, একদিনে উড়ে গেছে লাখ কোটি টাকার ডলার। সংগ্রাম, নির্বাচনী মাঠ পরিষ্কার করার জন্য পরিকল্পিত মামলা ও গ্রেপ্তার চলছে। দাবি, সাংবাদিকদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা, আটক 2। আলোকিত বাংলাদেশ, গরুতে ঢুকছে বিষ, মালয়েশিয়া চূড়ান্ত করেনি, দেশে তৎপর সিন্ডিকেট। করতোয়া হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাদ, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মামলা রূপ নিল 4 মার্ডারে, খোঁজা হচ্ছে আরো 8 খুনি। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডিফারেন্সেস উইদিন। Financial Express, global stocks slumps on China economic woes. Dhaka Tribune, technical survey tied to hold online militant conferences. এই ছিল শিরোনাম। আমরা যা দেখছিলাম সেটা হলো আজকে যেটা মন্ত্রিসভার বৈঠকে যেটা অর্পিত সম্পত্তি আইন নিয়ে যে আইনটা পাশ হওয়ার কথা ছিল সেটা হয়নি। 7ম দফা সংশোধনের পরে এটা আবার ফেরত গেছে। এইবার বোধহয় 7ম দফা সংশোধনের প্রস্তাব এসেছিল, 6টা গৃহীত হয়নি, চলে গেল। তবে আজকে যেটা হয়েছে, মন্ত্রণালয় যেটা চাচ্ছিল এবং সেই চাওয়ার পেছনে পটভূমিটা হচ্ছে জেলা প্রশাসকরা চাচ্ছিলেন, সেটি এখানে মন্ত্রীরাও বেশি আপত্তি করেছেন এবং প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বলেছেন যে এটাকে আর দীর্ঘায়িত করা ঠিক হবে না, একদম ঠিক হবে না। আর কোনো নতুন করে কোনো অর্পিত সম্পত্তি তফসিলভুক্ত হবে না, যেটা আগে বাতিল করা হয়েছিল সেটা আবার এখানে রিইন্ট্রোডিউস করার জন্য আইনটিতে প্রস্তাব করা হয়েছিল। এখন এটি হয়েছে কি আপনার 65 সালে শত্রু সম্পত্তি আইন হয় পাকিস্তান আমলে, জি, পাক ভারত যুদ্ধের পরে স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সরকারের সময় এটির নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয় এবং কয়েক দফা বিভিন্ন নির্দেশ দিয়ে বলা হয় যে নতুন করে আর কোনো সম্পত্তি শত্রু সম্পত্তিভুক্ত অথবা অর্পিত সম্পত্তিভুক্ত হবে না। এরকম একাধিকবার সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও মাঠ পর্যায়ে ব্যাপক দুর্নীতির কারণে বারবার এটি আপনার অনেক জটিল হয়ে গেছে ব্যাপারটা। শেষে আপনার এই 2001-এর আগের শেষের দিকে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করেন, যে এগুলো সব দেখে শুনে নিষ্পত্তি করে আপনার যে সমস্ত ফ্যামিলি 2 ভাগ হয়ে আছে, কেউ চলে গেছে এদিকে, কেউ এদিকে আছেন, এদিকে যারা আছেন সংখ্যালঘু পরিবারের, তারা সর্বতভাবে বাংলাদেশের নাগরিক, তাদের যেটুকু প্রাপ্য সেইগুলো আপনার এই জেলা প্রশাসন, তহসিলদার, তারপরে বিশেষ করে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত নিচের স্তরের নেতারা নানান রকম কায়েমি স্বার্থ এর মধ্যে ঢুকে এই বিষয়টাকে জটিল করেছিল। তো এই প্রত্যর্পণ আইনের মাধ্যমে যেটা নিষ্পত্তি করার ব্যবস্থা, এটিও আজকে আপনার
12-14 বছর হয়ে যাচ্ছে এটি হচ্ছে না, এবং বারবার এটি সংশোধন করে করে এই পর্যন্ত এগিয়েছে। তো আমার মনে হয় এখন শুধু ডিসিদের উপরে দোষারোপ করা হচ্ছে, কিন্তু বাকিরা যারা এই ভূমি মন্ত্রণালয় যে বারবার প্রস্তাবটা আনছে, ডিসিদের প্রস্তাবে আমি যতগুলো কাহিনী স্বার্থের সংশ্লিষ্ট হতে পারে অনেকগুলো নাম বললাম, তবে আজকের সভায় আপনার এই ক্যাবিনেটের মিটিংয়ে একাধিক আলোচক মন্ত্রীদের দিক থেকেও এরকম কথা বলা হয়েছে যে ডিসিরা তাদের রাজত্ব বজায় রাখার জন্য এটিকে উন্মুক্ত রাখতে চাচ্ছেন, যে আরো অর্পিত সম্পত্তি কত সিলভুক্ত হোক, এটিরই বিরোধিতা করেছেন মন্ত্রীরা। আজকের মিটিংয়ে হয়তো জেলা প্রশাসকরা এইভাবে আলোচনায় এসেছেন, কিন্তু আপনি জানেন যে আমাদের যে বিশিষ্ট অর্থনীতিবিদ বারাকাত একটা অনেকদিন গবেষণা করেছেন এবং তার 2 খণ্ড বই আছে। এই বইতে কিন্তু দেখা গেছে যে অর্পিত সম্পত্তির দ্বারা রাজনৈতিক লোকজনই বেশি আপনার লাভবান হয়েছেন, মানে অন্যায়ভাবে লাভবান হয়েছেন। এবং তার মধ্যে আপনার বিভিন্ন দলই আছে, বড় 2টি দল তো আছেই, বর্তমান শাসক দল আওয়ামী লীগের অংশ বরং বেশি, এরকম আছে। ফলে জিনিসটা এত জটিল হয়ে গেছে যে আজকে ক্যাবিনেটের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মনোভাবটা আমার কাছে খুব ইতিবাচক মনে হয়েছে, যে এটিকে এই জটিলতাগুলো দূর করে নিষ্পত্তি করে এটিকে শেষ করতে হবে। দেখা যাক কবে শেষ হয়। আপনি যেমন যে পেঁয়াজের দামটা হঠাৎ করে বেড়ে গেল, আর অন্যতম কারণ হচ্ছে ভারত থেকে মূলত বেশিরভাগ পেঁয়াজই বাংলাদেশে আসে, কিন্তু ওখানে দাম বাড়ানো হয়েছে। এই বিষয়টা তো খুব সাময়িক ব্যাপার, সাময়িক কি হবে না সেটা বলা যায় না। আমাদের দেশে বিভিন্ন সময় পেঁয়াজ এবং লবণ একসময় ডাল হয়েছিল, হ্যাঁ, লবণ আর আলোচনায়, কিন্তু আমি বলছি যে আমাদের রান্নার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে যেগুলো আপনার মশলা জাতীয়, হ্যাঁ, অথবা সেগুলো নিয়ে এরকম মাঝে মধ্যে হয়। তবে আমি বলি কি যে আমাদের দেশে পেঁয়াজ তো আমরা স্বয়ংসম্পূর্ণ নই, তবে পেঁয়াজের আপনার বীজ এবং চাষ পদ্ধতির উন্নয়নের ফলে আগের চেয়ে উৎপাদন অনেক বেড়েছে। এই মুহূর্তে আমার হিসেবগুলো মনে নেই, কিন্তু আমাদের উৎপাদন অনেক বেড়েছে। আচ্ছা, তারপরেও স্বয়ংসম্পূর্ণ নই, এটি বেশিরভাগ আসে, যেহেতু এটা আপনার খুব দূর থেকে আসার জন্য বেশি সময় দেওয়া যায় না, কাজেই অন্য কোনো দেশ থেকে আনার চেয়ে এটা ভারত থেকে আনাটা বিশেষ সুবিধাজনক। যেহেতু তারা ইম্পোর্ট করতে যাচ্ছে এখন আমরা যাব, এখন এটা হচ্ছে ভারতে সমস্যা সংকট। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের পণ্যের যখন কোনো সংকট তৈরি হয়, একটা দিকে আপনার উৎপাদন ব্যাহত হলে যে সংকট তৈরি হয়, সেই সংকটটিকে অনেকখানি বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। কাজেই ভোক্তারা যে দামে এই জিনিসটা কেনে, সেটা যে প্রকৃত সংকটের ফল তা নয়, কিন্তু ব্যবসায়ীদের কারসাজির ফলে আর আওয়াজের উপরে অনেক হয়। হ্যাঁ, ভারত আপনার রপ্তানি বন্ধ করেছে, তো সঙ্গে সঙ্গে এক ধাপ বেড়ে গেল, বৃষ্টি হলো তো সঙ্গে সঙ্গে এক ধাপ বেড়ে গেল। এগুলি হচ্ছে বাজারে নীতিগত মানে হস্তক্ষেপের মাধ্যমে সরকার বিষয়টিকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না, এটা একটা। আমার আরেকটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে এই ধরনের পণ্য তারা ইচ্ছে করলে সাময়িকভাবে খাওয়া কমিয়ে দিয়েও আপনার এটা সমাধান করা সম্ভব। মানে পেঁয়াজ কম যতখানি আমি স্বাভাবিকভাবে কনজিউম করি পেঁয়াজ, তার চেয়ে সিদ্ধান্ত নিয়ে 1 মাস বা 1.5 মাস কম কনজিউম করলে এমন কিছু আসে যায় না। রোজার সময় যেমন আমরা বেগুন নিয়ে আলোচনা করি, হ্যাঁ, যে হঠাৎ একটা সময় অনেক ভোগ বেড়ে গেল, তো পেঁয়াজের বিষয়টা এরকমই, যে আপনি যদি সচেতনভাবে কিছু কম ব্যবহার করেন, তাহলে কিন্তু সংকটটা অত বড় হতে পারে না। আমরা সংকটের মধ্যে আছি, এটা ঠিক। হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে র্যাব অধীনে প্রত্যাহার মিশ্র প্রতিক্রিয়া। প্রেসিডেন্ট হাজারীবাগের ঘটনায় বলছে যে বন্ধু যুদ্ধে ছাত্রলীগ নেতা 8 জন নিহত, আগেও মামলা ছিল। আপনি জানেন সাম্প্রতিক ঘটনাগুলো যেভাবে ঘটেছে, বিশেষ করে এদিকে আপনি হাজারীবাগের কথা বলছেন। আমরা কিন্তু গতকালই আপনার একজন সংসদ সদস্য তাপস সাহেবের দাবির যে বিষয়টা সংবাদে জোরালোভাবে এসছে, সে হচ্ছে যে এই আরজু একজন নিরীহ নিরপরাধী লোক ছিল, তার নামে কোনো মামলা নেই,
তার নামে কোনো ভিডিও নেই। আগে তো ছিল, আগে মামলা ছিল, আজকে রিপোর্ট যেটা এখন এরকম যদি আপনার পরস্পর বিরোধী খবর প্রকাশিত হতে থাকে তাহলে পাঠকদের জন্য বা আমরা যারা এগুলো লক্ষ্য করি, আমাদের কাছে যদি আমরা যদি যাচাই পুনর্যাচাই করে সঠিক খবরটা না পাই, তার আগে চূড়ান্ত কথা বলা যায় না। কিন্তু আমি বলছি যে এই বিষয়টা কিন্তু আপনার বন্দুক যুদ্ধ অথবা ক্রস ফায়ার, যেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে দেশে বিদেশে অভিহিত করা হয়েছে, এবং এই সরকার তার আগের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ডায়াসে দাঁড়িয়েও বলেছিলেন যে আমরা জিরো টলারেন্সে নিয়ে আসবো, সেটা যে পারেননি। এবং এখন আওয়ামী লীগের ভেতর থেকেও বলা হচ্ছে যে এই বিষয়টা শুরু করেছিল বিএনপি সরকারের আমলে, সেই পথ অনুসরণ করা সরকারের জন্য উচিত নয়। এবং এটা নিয়ে আমরা দেখছি বিশেষ করে আপনার সংসদ সদস্য তাপস, তিনি অনেকের কাছে মনে হবে যে এত বছর এটা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি এই বিষয়ে এইভাবে কখনো কথা বলেননি। যখন তার দলের একজন কর্মী সেই ঘটনাটা শিকার হয়েছে, তখন তিনি যেন আবিষ্কার করলেন যে এটা একটা গদবাধা বুলি, এটা একটা সেটা ঠিকই আছে। বিচার বহির্ভূত হত্যা কখনোই গ্রহণযোগ্য না, এবং ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুক যুদ্ধ এটা এখন বিশ্বাসযোগ্য না, এবং এর দ্বারা সন্ত্রাস বা এই সমস্যার সমাধান হবে না। সুরঞ্জিত সেনগুপ্ত খুব স্পষ্টভাবে বলে যাচ্ছেন যে সংগঠনের ক্ষেত্রে নীতিগতভাবে প্রভাবিত করেই এই সমস্যাটার সমাধান করতে হবে। আর বিচার আচার বাদে এই সন্ত্রাসী কায়দায় সন্ত্রাস দমন, এটা কোনো জায়গাতেই কোনো সমর্থন পাচ্ছে না। তবে এইবার আপনার আওয়ামী লীগের ভেতরের লোকজন এর শিকার হওয়ায় এই বিষয়টা এখন সরকার বেশ অস্বস্তিতেও পড়েছে, এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। এবং আওয়ামী লীগ সূর্য সেনগুপ্ত যেটা বলেছেন যে রাজনৈতিক এবং নীতিগত প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিশুদ্ধির মাধ্যমে এই জায়গাটা সমাধান করতে হবে, এটা হয়তো একটা আদর্শিক কথা অথবা দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু এটা খুব সঠিক কথা, খুবই সত্য কথা, এর কোনো বিকল্প নেই। আপনি মনে আছে কিনা, আজ থেকে 40 বছরের বেশি সময় আগে খুব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময় যখন তিনি চোরাচালান দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নামালেন, তখনও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছিল যে সেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা আওয়ামী লীগের লোকজনকে ধরতে বাধ্য ধরছিল, এবং সে সময়টা এত দুরূহ সমস্যার সৃষ্টি হয়েছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল ঘোড়া দাবিয়ে দেওয়ার মতন ভাষা ব্যবহার করেছিলেন। খুব দুঃখজনক যে এত বছরেও আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর নিজেদের সাংগঠনিক নিজেদের নৈতিক ভিত্তি এই জায়গাটাতে উন্নতি হয়নি। এবং এখন বিশেষ করে আমি যে বঙ্গবন্ধুর সময়ের কথা বললাম, তখনও কিন্তু শক্তিশালী বিরোধী দল ছিল না, কিছু বামপন্থী ন্যাপ সিপিবি তারা ছিল তাদের সহযোগী, আর বিরোধিতাটা শুরু হয় জাসদের মাধ্যমে। এখনো বিরোধী দল সংসদে নেই, এবং সারা দেশেও বিরোধী দল খুব জোরালোভাবে কাজ করতে পারছে না। যখন এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয় একতরফা ক্ষমতা, তখন সেই একতরফা ক্ষমতার কিছু কুফল হিসেবে, আর যেহেতু এই দলটার ভেতরে মানে নৈতিক ভিত্তি খুব সুদৃঢ় নয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ইত্যাদি মধ্যে তারা জড়িত, কাজেই একক কর্তৃত্ব, একতরফা ক্ষমতা তাদের জন্য খুবই ক্ষতিকারক। সেই জন্যই কিন্তু আপনার গণতন্ত্র, বিরোধী দল, ভারসাম্য ছাড়া শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও হয়তো এটাকে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় না, সেই জায়গায় সামাজিক পরিস্থিতির ভূমিকা আছে। সামগ্রিক অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? সামগ্রিক অবস্থাটার মধ্যে বেশ কিছু বিপদের ইঙ্গিত আছে, এবং সেটিরও মূল ভিত্তি হচ্ছে এই একটা অগ্রহণযোগ্য অংশীদারিত্বহীন নির্বাচন, যে নির্বাচনটা বিএনপি বর্জন করেছিল 5 জানুয়ারির নির্বাচন, এবং যে নির্বাচনটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ অনেকগুলো বিবেচনায় মানে এটাকে সমাধা করতে বাধ্য হয়েছিল, সক্ষম হয়েছিল, এবং সেই সরকার কিন্তু বছর দেড়েক তারা এফেক্টিভলি দেশ শাসনও করছে। কিন্তু ওই যে বললাম যে বিরোধী দলের অনুপস্থিতি এবং নির্বাচন অংশীদারিত্বমূলক না হওয়া, এর যে রাজনৈতিক নৈতিক বলতে চান দীর্ঘমেয়াদী এই ধরনের শাসন কি হয় না, এটা হয় না, এটা চলতে পারবে না।
বর্তমান ক্ষমতাসীন সরকারের নিজেরই প্রয়োজন আছে সংসদীয় একটা ভালো বিরোধী দলের। সেজন্য নির্বাচন দেওয়া ছাড়া, মানে নির্বাচন যত দ্রুত যত গ্রহণযোগ্য হয় তত দেশের জন্য মঙ্গল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, আজ পর্যন্ত। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।